হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, নীল সরস্বতী কবচ। যাদের বাচ্চাদের মাথায় পড়াশোনা একদম বসছে না, পড়াশোনা করতে মন লাগে না, সারা দিন বলতে হয় তাও পড়াশোনা করছে না, রেজাল্টে যেরকম আশা করছো সেই ফল পাচ্ছ না, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। নাম্বারটি সাইডে লেখা রয়েছে, দেখে নাও। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, শুধু হোয়াটসঅ্যাপ করবে, বিস্তারিত ওখানে কথা হবে। সকাল থেকে অনেকেই কন্ট্যাক্ট করেছো, অনেকে অ্যাডভান্সও করেছো, অনেকে আবার পুরো ফুল পেও করে দিয়েছো। তো তোমাদের এখানেও আমি জানিয়ে দিলাম, কারণ তোমরাই বলেছিলে দিদিভাই, এর আগেও তোমরা অনেকে নিয়েছো, তোমরা অনেক উপকার পেয়েছো, তোমরাই বলেছো দিদিভাই প্লিজ আপনি এটা করেন। আপনি, কারণ প্রচুর মা বাবা সন্তানকে নিয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি শেয়ার করছি। নাহলে তোমরা জানো আমি এইসব একদম শেয়ার করতে পছন্দ করি না। তো চলো এবার আমরা সোজা যাব ঘটনায়। যে ঘটনাটা আজকে তোমাদের সাথে তুলে ধরবো, ঘটনাটা কিন্তু ভয়ের হতে চলেছে। আর আমরা দেখছি ব্যাক টু ব্যাক কয়েক দিন ধরে, প্রায় সপ্তাহখানেক, বেশ ঘটনাগুলো কিন্তু ভয়ের আসছে, ভয় লাগছে। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা যে দিদিভাই বলেন তার বাবার মৃত্যুর পর ঘটনাটা ঘটে। দিদিভাই বলেন আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চুচুড়ায় বাড়ি দিদিভাইয়ের। নামটা আমি এখানে নেব না দিদিভাইয়ের, দিদিভাই বলে আমি ওনাকে সম্বোধন করছি। দিদিভাই বলেন আমার বাবা দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ ভুগছিলেন। আজ চাই কাল চাই করে আমরা ধরেই নিয়েছিলাম, বয়সও হয়েছিল ওনার, যে আহ, বেঁচে থেকে এত কষ্ট পাচ্ছেন। যদি ওনার মৃত্যু কামনা করছিলাম না, তবুও কখনো কখনো আমরা নিজেরা বলছিলাম যে বাবার যদি কিছু হয়ে যায়, বাবা তাহলে পরে বাবা শান্তি পাবে। কারণ ওই বিছানার মধ্যে প্রত্যেক দিন নোংরা করে ফেলা, সেগুলো পরিষ্কার করা, দেখো মাথার তো কারোর ঠিক থাকে না, বাবা মা সবার প্রিয়। কিন্তু দিদিভাই তখন একজন শিক্ষিকা, ওই সময় উনি একজন স্কুলের শিক্ষিকা, বুঝতেই পারছো কতটা তার প্রেশার থাকে, স্কুলও তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, বাড়িও করতে হচ্ছে, মাও সেরকমভাবে অসুস্থ। এবার আমাদের মধ্যবর্তী পরিবারে, মধ্যবিত্ত পরিবারে আমাদের না হয় না যে কাজের আয়া রাখবো দুবেলা করে, হয় না। তো তারা নিজেরাই করছিল। দিদিভাই বলছেন একদিন খুব রাগ হয়, রাগ হতে বাবার সামনেই জানি না কেন মুখ থেকে বেরোলো, বললাম যে প্রত্যেক দিন এত কষ্ট এত কষ্ট, যাচ্ছও না, চলে গেলেই শান্তি হতো। মাও বলল মায়েরও তো কষ্ট। মা, আমার কষ্ট দেখে মা বলল হ্যাঁ এত বয়স হয়ে গেছে, হ্যাঁ কি আর বলবো, ভালো লাগে না, কবে যে তুমি বিদায় নেবে, সবাইকে তো যেতে হবে, কি যে পাপ করেছো। মানে মাও দুটো কথা বলে, যেটা হয় একটা পরিবারে হয়। তো এই কথা বলার পর আমার বাবা কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম একদম চুপচাপ আমাদের মুখের দিকে দেখছে। বাবা একদমই উঠতে পারতেন না, হাঁটাচলাও করতে পারতেন না, শুয়ে শুয়ে ওনার গা মুছিয়ে দিতে হতো, খাবিয়ে দিতে হতো, পুরো বিছানায় শয্যাশায়ী, হাতও উঠতো না ওনার। তো সেখানে দাঁড়িয়ে চিকিৎসা করার মতো ক্ষমতা সেই সময় শেষ হয়ে গেছিল। কারণ একটা স্কুলের, প্রাইভেট স্কুলে কত টাকা মাইনে, সেখানে দাঁড়িয়ে সংসার চালানো, বাবা কিছু লোন, কিছু ধার ঋণ করেছিল, সেগুলো মেয়েটা শোধ করছিল দিদিভাই, সেখানে না হয় না। এই কথা বলার পর বাবার মুখের দিকে তাকিয়ে দেখে বাবা চুপচাপ তাকিয়ে রয়েছে দিদিভাইয়ের মুখের দিকে। দিদিভাই কেঁদে ফেলে, কেঁদে ফেলে তখন বাবাকে বলে বাবা ক্ষমা করো, রাগ বশত আর পারছি না বাবা, কথা মুখ থেকে বেরিয়ে গেছে, তুমি আমার কথায় কর্ণপাত করো না, আমি বলে ফেলেছি বাবা, আমাকে ক্ষমা করো। তখন তার বাবা দেখে চোখের পাশ থেকে ডান সাইড দিয়ে হালকা জল বেরিয়ে আসছে। তার মাও তার বাবাকে বলে যে দেখো, তুমি বিছানায় শয্যাশায়ী থাকলেও আমার স্মৃতির সিঁদুরটা এখনো লাল জল জল করছে, চলে গেলে তো জীবন থেকে রংটাই চলে যাবে, খাওয়া বলো আর পরনের পোশাকটা বলো, আমিও চাই না তুমি এরকম থাকো, সুস্থ হও, এখনও তোমার সুস্থতা কামনা করি, কিন্তু আর পেরে উঠছি না,
তোমাকে দুটো কথা বলে ফেললাম। দিদিভাই বলেন আমার মাও পাশাপাশি বাবার কাছে ক্ষমা চান। যাই হোক, রাতের বেলা বাবা কিছু কিছু কথা ইঙ্গিতে বোঝাতো। রাতের বেলা খিচুড়ি খেতে চেয়েছিল। সময়টা ছিল বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, জোরে না, হালকা বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই হচ্ছে। বাড়ির বাইরে অনেকটা জল জমে আছে। মা আমাকে বলল, বাবা তো খিচুড়ি খেতে চেয়েছে, তুই একটা কাজ কর, উম, একটুখানি আর চাল আছে, একটু ডাল নিয়ে আয়। যেহেতু নাকি বাবা বিছানায় শুয়ে থাকেন, আর মুগ ডালটা আমাদের বাড়িতে খাওয়া একদমই হতো না গ্যাস অম্বলের জন্য। মা বললো একটু মুসুরির ডাল নিয়ে আয়, একটু মটর ডাল নিয়ে আয়, আমি রাতে রান্না করব। সন্ধ্যাবেলা মামায় বলে, আমি স্কুল থেকে কোনো রকম আসি বিকেলবেলা বিধ্বস্ত হয়ে। তারপর আমি বাবাকে ওরকম বলি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাবা, আমি যখন থাকি না, বাবা যদি কোনো রকম পটি করে বা বাথরুম করে, সেগুলো ওরকমই পড়ানো থাকে। প্রত্যেক দিন এসে নিয়মিত আমি পরিষ্কার করতাম। আমার আর দিত না, শরীর ভালো লাগতো না। আমি মায়ের কথা মতো, রাগ তো হলো, তবুও বাবা খেতে চেয়েছে, আমি গেলাম। এক হাঁটু জল নিয়ে কোনো রকমে চুড়িদারের প্যান্ট গুটিয়ে ছাতা মাথায় দিয়ে আমি ডাল আনতে গেলাম। আমার বাড়ি থেকে দোকানটা মোটামুটি 10-15 মিনিট রাস্তা আমাকে হেঁটে যেতে হবে, তাও আমি গেলাম। আমি যখন ফিরছি, আমার সাথে এক কাকুর দেখা হলো। কাকু আমাদের বাড়িতে সবজি মাছ দেয় মাঝে মাঝে, ওনাকে বলা থাকে, মা নেয়, সব সময় না, কারণ মা রান্না করতেও পারেন না, রেখে দেয়। আর যখন আমার স্কুল ছুটি থাকে তখন ওনার কাছ থেকে নিই। সেটা আমার মাইনে হলে আমি টাকাটা ওনাকে দিই, প্রত্যেক দিন টাকা দিই না। সে কাকু আমাকে বলল, কিরে, আমার টাকাটা দিবি? অনেক দিন তো বেশ হলো। মাথার উপরে চাপ, প্রচণ্ড বিধ্বস্ত হয়ে রয়েছি, তার মধ্যে কাকু টাকাটা চাইলো। এবার যেখান থেকে খাবার খাচ্ছি নিচ্ছি, তাকে তো টাকা দিতে হবেই। আমি কাকুকে বললাম, কাকু এই মুহূর্তে আমার হাতে নেই, তুমি আমার সাথে এখন বাড়ি চলো, আমি দিয়ে দিচ্ছি। মাইনে হয়েছে আজকে 3 দিন 4 দিন হচ্ছে, নাহলে তুমি কালকে সকালে এসো, মাকে বলবো খুন একটু মাছ নিয়ে এসো, জ্যান্ত মাছ, বাবাকে একটু ঝোল করে দেবো, আর তুমি এসো, কালকে টাকাটাও দিয়ে দেবো। কাকু বলল, ঠিক আছে, কালকে যাব, টাকাটা দিস, আমার দরকার। আর তোর মায়ের কাছে গেছিলাম একদিন, তোর মা আমাকে বলল তোকে বলবে, হয়তো ভুলে গেছে। তা আমি বললাম, বাবার যা শরীরের অবস্থা, দিনে দিনে ভালো তো কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, মায়ের হয়তো মনে নেই। যাই হোক, বলে আমি বাড়ি গেলাম। মাকে গিয়ে খুব ঝাড় দিলাম, মাথায় রাগ। আমাকে মা বলল যে, এরম করে কেন বলছিস, আমার কাছে কাকু এসছিল, টাকার কথা বলেছিল, তোকে বলিনি, আসলে ভুলে গেছিলাম, মাথায় ছিল না, কালকে আসলে কাকুকে টাকা দিয়ে দিস। আমি বললাম, ঠিক আছে তাই হবে, তুমি তাড়াতাড়ি খিচুড়িটা করো। মা বলল, ডালটা তো একটু ভিজতে সময় লাগবে, মটর ডাল, আনুমানিক 30 মিনিট পর বসাচ্ছি। আমি বসে পাশের ঘরে, আমার একটা ছোট্ট ঘর, সেই ঘরে আমি আমার স্কুলের ছেলে মেয়েদের খাতা চেক করছি। পরীক্ষা হয়েছিল, ক্লাস টেস্ট যেগুলো হয়। হঠাৎ করে মা আমাকে বলল, খিচুড়ি হয়ে গেছে। আমি আমার মতো ঘরে ছিলাম, আমি সময়টা দেখিনি। মা আমাকে বলতে, মানে এই কথাটা, মানে আমি খেতে যাব না, এই কথাটা বলার মানে আমার বাবাকে রাতের খাবারটা, ডিনারটা আমাকে করাতে হবে। ভালো না লাগলেও এক একদিন শরীর দেয় না, পারি না, তবুও মাকে বললাম, দাও মা, ঠান্ডা করে একটা বাটি করে আমাকে দেয়। বাবাকে নিয়ে গিয়ে সামনে বসিয়ে বাবার মাথার তলায় দুটো বালিশ দিয়ে উঁচু করে বাবাকে স্যুপের মতো চামচি দিয়ে আস্তে আস্তে মুখে দিই। বাবা, জানি না অন্য দিনও বাবা খান, সেদিন বাবা মুখে নিতে চাইছিলেন না। জানি না বাবা আমার কথায় অভিমান করেছিলেন কি না, বা খেতে ইচ্ছা করছিল কি না। বাবা তো বেশি কথা বলতেন না, তো একটা কথা বলতেও ওনার মোটামুটি 10-12 মিনিট সময় লাগতো, বুঝতে হতো, তাও ক্লিয়ার করে বলতো না উনি। মুখে নিতে চাইছিল না, অনেক করে বুঝিয়ে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বাবাকে শেষে খাবারটা খাওয়াই। বাবা বেশি খাননি, 7 থেকে 8 চামচি খাবার পর বাবা আর মুখ ঘুরিয়ে নিতে চাননি।
চলে যাই। মাকে বললাম বাবা আর খাবার খাবে না। যাই হোক, আমি আমার ঘরে গিয়ে খেয়ে শুয়ে পড়লাম। মা বাবার পাশেই শুতো, একটা বালিশ রেখে মা পাশে শুয়ে পড়ে। যখন মধ্যরাত্রি, তখন মা কান্না আমি শুনতে পাই, বাবা আর নেই। ছুটে গিয়ে দেখলাম বাবা মারা গেছেন। সেদিন কি বলবো, একটা মেয়ের কাছে যে কতটা খারাপ লাগা, একটা মেয়ে বলো ছেলে সন্তানের কাছে। কারণ বাবাকে যেহেতুনিক আমি আর মা সন্ধ্যাবেলা ওরকম করে দুটো কথা বলেছিলাম, ওই বিষয়টা নিয়ে খুব খারাপ লাগছিল। আমি ওই মুহূর্তে তখন কি করব দিশা না খুঁজে পেয়ে আমি ফোন করলাম। আমার দুটো বান্ধবী ছিল, যারা টিচার না, ওরা আমার পাড়ারই বান্ধবী, ছোটোবেলায় একসাথে পড়াশোনা করেছি। আমি ওদেরকে বললাম যে দেখ না, তোর দাদা, দুই দাদা আছে, ওদের দুজনেরই দাদা আছে, আমি তো একা মেয়ে, তোদের দুই দাদাকে একটু পাঠাবি, আমার বাবা আর নেই। ওরা বললো এ কী রে, কী বলছিস, এত রাতে তো পাঠাতে পারবো না, সবাই তো কাজ করে, ভোরটা হতে দে, আমিও যাব। দুজন বলল বান্ধবী। ভোর অবধি বসে আছি, ওরা আসলো, বাবার কাজ হলো, সৎ কাজ। বাড়ি আসলাম। 3 দিন পর বাড়িতে ব্রাহ্মণ আসলো। যেহেতু নাকি আমি পরগত্য না, তখনও পর্যন্ত আমার বিয়ে হয়নি, আমাকে মায়ের সাথে নিয়ম করতে হলো, করলাম। আর হব্বিষি যেটা বলে সবই করছি। কিন্তু ব্রাহ্মণ মশাই তখন বলল তোমার বাবা মৃত্যুকালে দোষ পেয়েছে। আমরা তো কিছু জানি না দোষ পাওয়াটা মানে কি। তো জিজ্ঞেস করলাম দোষ পেয়েছে মানে কি দোষ পেয়েছে, সেটা কি? বলল তোমার বাবা যেই সময় মরেছেন সেই সময় তিথি নক্ষত্র ঠিক ঠিক জায়গায় ছিল না, বাবা দোষ পেয়েছে। কত না, 4 পোয়া দোষ পেয়েছে। 4 পোয়া দোষ পাওয়া মানে মারাত্মক। 4 পোয়া দোষ যদি কোনো মৃত্যুকালে মৃতদেহ পেয়ে যায়, সেটাকে কাটাতে হয় যত তাড়াতাড়ি সম্ভব। যদি না কাটানো হয় তাহলে সেই আত্মা খুব রুষ্ট হয়, অতৃপ্ত হয়ে বাড়ির কাউকে তার সঙ্গী করার জন্য বারবার সে আসে। এগুলো আমাদের কিছু জানা ছিল না। যখন জানতে পারলাম, সত্যি কথা বলতে খুব ভয় পাই। এবার দোষ কাটাতে গেলে বলল মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা কম করে খরচা। এই মুহূর্তে বাবার সৎ কাজ করার পর এতগুলো টাকা পাবো কোথায়? আর আমাদেরকে মোটামুটি সাহায্য করার মতো ছোট মামার কাছ দিয়ে যে চাইবো, অনেক সময় সংসারে অনটন, অশান্তি, অভাব, বাবার ওষুধ, মায়ের ওষুধের জন্য ছোট মামা প্রচুর টাকা দিয়েছে, যেগুলো আমি শোধ করতে পারিনি, মামা কখনো চাননি। এখন মামার কাছে কি করে চাইবো? তারপরে যখন মামার বাড়িতে ফোন করলাম, মামারা তো এসছিলই, মামার বাড়িতে ফোন করতে তারা তো চলে যায়। মামা তখন বলল আর বলিস না, তোদের তো এমনি সময়টা খারাপ, জানাইনি। ওখান থেকে আসার পর আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি 2 দিন হসপিটালে ছিলাম, অনেক টাকা বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি 10 হাজার 12 হাজার টাকা কি করে দেবো? আমি তো যতটা পেরেছি দিয়েছি। এমনকি মোটামুটি ওই বাবার যে শ্রাদ্ধ শান্তি, সেই কাজের টাকাটাও কিছুটা দিয়েছিল ছোট মামা। বড় মামা ধোয়া ছোঁয়ায় নেই। কি বলবো, কিছু তো বলার নেই। কি করব? স্কুলে গেলাম। স্কুলে গিয়ে প্রিন্সিপাল যিনি ছিলেন স্যার, ওনাকে বললাম। স্যার বলল এরকম করে তো টাকা দেওয়া যায় না, তোমার মাইনে দিয়ে তুমি কাটিয়ে নিতে পারো। হ্যাঁ, হয়তো 4 মাসে তুমি তোমার মাইনে দিয়ে অল্প অল্প করে কিছু কাটিয়ে দেবে, নিতে পারো। আমি ভাবলাম ওই কটা টাকা মাইনে পাই, ওর মধ্যে যদি 4 মাসে আমাকে অল্প অল্প করে কাটাতে হয়, তাহলে আমি মাস চালাবো কি করে? ঘর চালাবো, মাকে তো দেখতে হবে। আমি না করলাম, নিলাম না। ভাবলাম বাইরে কোনো জায়গা দিয়ে সুদে টাকা নেবো। যেখানে যাচ্ছি সেখানেই আমার কাজটা হচ্ছে না, যেখানেই যাচ্ছি সেখান থেকেই মুখ ফিরিয়ে দিচ্ছে, হবে না। বুঝতে পারছি না কি করব, কোনোভাবেই না। যাই হোক, বাড়ি আসলাম। মা বলল কিরে, বাবুর তো দোষ পেয়েছে, 4 পোয়া, দোষটা কাটাতে হবে, কি করবি? আমি বললাম মা একটা কথা বলি, তুমি আমার জন্য বিয়ের কিছু গয়না বানিয়েছিলে না? মা বলল হ্যাঁ। আমি বললাম তুমি ওখান থেকে আমার কানের জোড়া দুটো দাও। মা বলল কেন রে? আমি বললাম দেখো, বিয়ে টিয়ের প্রশ্ন পড়ে,
আমি পরে চাকরি থেকে টাকা পেয়েও করতে পারবো, তুমি আমাকে দাও। বাবার যে দোষ সেটা কাটাতেই হবে। আর সত্যি কথা বলতে ওই মুহূর্তে কোনো উপায় আর পাইনি। তো ওই সময় মা আমাকে টাকাটা দেয়, মানে সোনাটা আমাকে দেয়, কানের দুল জোড়া। আমি দোকানে নিয়ে গেলাম, দোকানে নিয়ে গিয়ে আমি অল্প কিছু টাকা পাই, সেই টাকায় কাজ চলে যাবে। আমি কানের নিয়ে টাকাটা যেটা পাই কানেরটা আমি বিক্রি করে দিই, যেই টাকা পাই সেই টাকায় আমার কাজ হয়ে যাবে। এবার ঘটনা ঘটলো যে ব্রাহ্মণের সাথে আমার কথা হয়েছিল, যারা বলেছিলেন যে তোমার বাবা 4 পোয়া দোষ পেয়েছেন, সেই ব্রাহ্মণ মশাই ওনাদের সাথে যোগাযোগ করি পরের দিন সকালে। ওনারা বললেন যে যে কোনো দিন কাটানো যায় না, একটা সময় থাকে, সেই ভালো দিন ক্ষণ দেখে কাজ করতে হয়। তো তখন আমি বললাম যে আপনারা যেটা ভালো দিন বোঝেন করেন। তো মাসের শেষ ছিল বলে ওনারা বললেন এই মাস তো শেষ হয়ে যাচ্ছে, আগামী মাসের আমরা 9 তারিখে ভালো একটা দিন পাচ্ছি। সামনে পঞ্জিকা থেকে বললেন 9 তারিখেই দোষ কাটানো হবে। হাতে মোটামুটি 11 দিন সময়। 11 দিন সময়ের মধ্যে ওনারা বললেন যে তোমরা খুব সাবধানে থাকবে, রাতের বেলা যদি কোনো রকম কারোর ডাক শোনো ঘর থেকে বেরোবে না, কোনো রকম কিছু ছাওয়া দেখলে ভয় পাবে না। তবে তোমার বাবা তোমাদেরকে জ্বালাতন করবে, আসবে, কিন্তু তোমরা নিজেরা একত্র থাকবে। মা যতক্ষণ তুমি বাইরে থাকবে মাকে বাড়ির মধ্যে থাকতে বলবে, ঠাকুর দেবতা পুজো পাঠ নিয়ে থাকতে বলবে, তাহলে পারে দেখবে এইসব জিনিস ঘেঁষবে না। ভয় ভয় শুনে আসলাম। দিনের বেলা মাকে এসে বললাম, মা এরম এরম কথা ব্রাহ্মণ মশাই ওনারা বলেছেন, 3 জন পুরোহিত মশাই কাজটা করবেন, টাকা ওনাদের দিয়ে এসছি। 11 দিন হাতে রয়েছে, আগামী মাসের 9 তারিখে ওনারা কাজটা করবেন শুভ দিন দেখে। আমার মা বলল ঠিক আছে, তুইও সাবধানে থাকবি। এবার শুরু হলো 11 দিনের আমাদের জার্নি। 11 দিনের জার্নির মধ্যে প্রথম রাত, যেদিন কথা বলে আসি সেদিন না, ঠিক তার পরের দিন শনিবার রাত, রাতের বেলা মা আমি শুয়ে রয়েছি। বাবা যেই ঘরে থাকতেন ওই ঘর কিন্তু তালা দেওয়া, পাশের ঘরে যেই ছোট্ট ঘরটা ওখানে আমি আর মা শুয়ে আছি। ভয় লাগতো, আমরা ভেবেছিলাম দোষ কেটে গেলে বা ঘরটা পরিষ্কার করে বিছানা টিছানা নতুন করে পেতে ওই ঘরে বসবাস করব। তার জন্য ঘরটা তালা দেওয়া, পাশের ঘরে শুয়ে আছি। হঠাৎ করে আমার বাবা যেরকম অসুস্থ সময় কাশতেন প্রথম প্রথম, ওই বাবার ঘর থেকে, যেই ঘরে বাবা মারা গেছেন ওই ঘর থেকে বাবা কাশছেন। মা আমি দুজনেই বাবার কাশির আওয়াজ শুনছি। কি করে পসিবল, ঘর তালা দেওয়া, বাবা মারা গেছেন, তার মধ্যে বাবা কাশছেন কি করে? আমার মা সাথে সাথে নববিষ্ণু 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 নাম করছেন। আমি মাকে জড়িয়ে শুয়ে রয়েছি, প্রচন্ড ভয় লাগছে। মাকে বললাম আস্তে আস্তে, মা কি গো, বাবা ওই ঘরে কি করে আসলো, বাবার আত্মা। কিছুক্ষণ পর যখন আমি মাকে বলছি, মা আমাকে বলছে চুপ কর, কোনো কথা বলিস না, চুপচাপ শুয়ে শুয়ে ঠাকুরের নাম নে, সব ঠিক হয়ে যাবে, 11টা দিন তো। এই কথা যখন আমরা আলোচনা করছি, পাশ থেকে কাশিটা বন্ধ হয়ে গেল ঘর থেকে। তখন মা বলছে ঠাকুরের নাম নে, ঠাকুরের নাম নিচ্ছি তাই বন্ধ হয়ে গেছে। আমরা দুজনেই ঠাকুরের নাম করছি। হঠাৎ করে আমরা যেই ঘরে শুয়ে রয়েছি সেই ঘরের দরজার সামনে আমার বাবা যেন দাঁড়িয়ে বলছে আমার মাকে, কি গো 1 গ্লাস জল দাও তো। আমার মা হট করে বলছে দিচ্ছি। আমি, মা কি করছো? বাবার গলা, বাবা বেঁচে আছে, কোথায় তুমি জল দিচ্ছ? মানে আমার বাবা যখন সুস্থ ছিল তখন প্রায় আমার মায়ের কাছে জল চাইতো বাবা, যখন বাইরে দিয়ে আসতো এসে বলতো মায়ের নাম করে যে আমাকে 1 গ্লাস জল দাও তো। আর মা সেলাই বোনাই করতো বা সবজি কাটছে বা রান্না করছে, তখন বলতো হ্যাঁ দিচ্ছি বলে জলটা দিত উত্তরটা দিয়ে। আর সেই দিনও মা ঠিক সেই ভুলটা করে। সাথে সাথে আমি যখন মাকে বলে মা কি বলছো, মা তখন বলছে এই সর্বনাশ করেছে, আমি তো কথা বলে ফেললাম। আমি বললাম আর বলো না, চুপ করো। সাথে সাথে একটা দমকা হাওয়া দিল,
আমাদের ঘরের যে দরজাটা ভেজানো ছিল, দরজাটা ধাম করে খুলে গেল। হাওয়ায় একটা ঠান্ডা শীতল হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি প্রচণ্ড ভয়, মাকে ধরে ঝাপটে কাঁপছি। আমার মা তো নিজেও অসুস্থ, মায়ের তো নিজেরও বয়স হয়েছে, মা তো হাঁটাচলাও করতে পারে না ঠিক মতো, কোনো রকম পা টেনে টেনে হাঁটে। আমাকে মা বলল, কি 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 কে ঘরের মধ্যে কে? হ্যাঁ, এ কে? উম, তুই মনা, তুই লাইটটা দে তো, ঘরের লাইটটা জ্বালা। আমি লাইট জ্বালাবো? আমি বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার নেই, আমি লাইট জ্বালাবো? আমি মাকে বলছি, মা তুমি কি করছো? কি করছো? হাতের ফোনটা সাথে সাথে নিয়ে টর্চটা অন করলাম, মানে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমি ঘরের মধ্যে দেখছি ঘরে লাইট জ্বলছে, ছোট্ট একটা ডুম জ্বলছে, তবুও যেন ওই হাওয়াটা দমকা খোলার তো কোনো কথা না। সবই তো বুঝতে পারছি। ভয়তে আর কিছুই কাজ করছে না, কথাও বলতে পারছি না, কথা জড়িয়ে আসছে। হঠাৎ করে আমার মা বলল, তুই লাইটটা জ্বালা না, তোকে লাইটটা জ্বালাতে বলছি, জ্বালাতে পারছিস না? আমি মায়ের কথা শুনে আস্তে করে উঠে গিয়ে লাইটটা দিলাম। ঘরে কেউ নেই, পুরো ঘর আমি আর মা ছাড়া কেউ নেই। আমাকে মা বলল, দরজাটা বন্ধ করে দে। আমি দরজাটা বন্ধ করে চুপ করে মায়ের পাশে শুয়ে রয়েছি। মা বলছে, লাইট জ্বলুক, লাইট বন্ধ করবি না। মায়ের যেন শরীরের মধ্যে অত্যাধিক একটা জোর, মনে শক্তি, জানি না মা বলছেন। তারপর হঠাৎ করে যখন আস্তে আস্তে ভোরের দিকে যাচ্ছে, রাত আরও গাঢ় হচ্ছে, ভোর হবে, হঠাৎ করে দেখলাম আমাদের ঘরের যে ভিতরে শিকলটা দিয়েছিলাম ঘরের, সেই শিকলটা আপনা আপনি খুলে গেল। খুলে দরজাটা খুলে কেউ যেন বাইরে বেরিয়ে গেল। কেউ বাইরে বেরিয়ে গেল। মা আমি দুজনেই সারা রাত জাগা, দুজনেই দেখলাম। আমরা আমরা ভালো করে তখন বুঝতে পারলাম যে সারা রাত বাবা এই ঘরেই ছিল, বাবা এখন বাইরে বেরিয়ে গেল। দরজাটা খুলে সে বাইরে বেরিয়ে যায়। এরকম প্রায় আমাদের সাথে রাতের বেলা হতো। ওই টানা ৯টা দিন, ১১ দিনের মধ্যে টানা ৯ দিন আমাদের সাথে কিছু না কিছু ঘটে। আমরা যেহেতুনিক আগাম জানতাম যেগুলো আমার বাবা করছেন, কারণ আমার বাবা চেয়েছিলেন, বিশেষ করে যেহেতুনিক আমার মা অসুস্থ ছিলেন, আমার বাবা চাইছিলেন যে আমার মাকে নিয়ে যেতে। কিন্তু আমি তো সেটা কখনোই হতে দেব না যে আমার বাবা চলে গেছে, আমার বাবা আমার মাকেও নিয়ে চলে যাক, কোনোভাবেই না। তারপর যখন আমি ব্রাহ্মণদের কাছে গেলাম, আমি যখন কাজ করলাম, বাবার যে ৪ পোয়া দোষ পেয়েছিলেন সেই দোষ আমি কাটালাম। কাটানোর পর আমার মা কিন্তু মারা যান। ৬ মাসের মধ্যে আমার মা মারা যান। তো সেটা আমি জানি না যে আমার বাবাই কি নিয়ে গেলেন, না আমার মায়ের ভাগ্যে ছিলেন যে বাবার মৃত্যুর ৬ মাস পর মা মারা যাবেন। এটা এখনো আমার কাছে একটা অঙ্ক, যেটা আমি কোনোভাবেই তার ফলাফল বার করতে পারছি না বা পারিও নি। আর আগামী তো পারবো কিনা জানি না। আমার মাও মারা যান। আমাকে একা করে দিয়ে আমার বাবা-মা দুজনেই চলে যান। আমি একা দীর্ঘদিন, দীর্ঘ বছর নিজের মতো করে স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, টিউশন করতাম, বাড়িতে টিউশন খুললাম। কারণ কি করব? একা সময় তো কাটাতে হবে, ভালো লাগতো না। মা নেই, বাবা নেই, কার সাথে কথা বলবো, কি করব? তারপর আস্তে, 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 আস্তে আমার ছোট মামা আমাকে একদিন বলল, "আর স্কুলে তোকে যেতে হবে না, বয়স হচ্ছে। তোর তো নিজের একটা জীবন পার্টনার চাই, তুই আমার সাথে চল।" ছোট মামা আমাকে বাড়ি নিয়ে যায়। ছোট মামা বাড়ি নিয়ে যাওয়ার পর আমাকে একটি সুপাত্র দেখে ভালো পরিবারে বিয়ে দেয়। আমি এখন এক ছেলের মা। আমার ছেলে এখন মাধ্যমিক দেবে, মানে ২০২৭-এ মাধ্যমিক দেবে। আর এটা হচ্ছে আমার জীবনের একটা বাস্তব সত্য ঘটনা। দিদিভাইয়ের ঘটনাটার সাথে আমি রিলেট করি, কারণ বহু বোন, আমি এত বছর ধরে ইউটিউবে তোমাদের সত্য ঘটনা শেয়ার করছি। অনেকের ঘটনা আমি এরকম পেয়েছি, বাস্তবে হয়। আর বাস্তবেও এরকম জিনিস আমার শোনা। প্রচুর ক্লায়েন্ট আসে যারা বলে যে পিতৃদোষ বাড়িতে, মায়ের অস্তিত্ব বুঝতে পারছি, বাবার অস্তিত্ব বুঝতে পারছি। প্রচুর বোন ভাইরা আমাকে বলে যে মারা যাওয়ার পরেও তারা ঘুরে বেড়াচ্ছে।
অনেক ব্রাহ্মণ আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেক ব্রাহ্মণ আছে যাদেরকে অনেকে বাড়ির লোক জানে না বলে জিজ্ঞেস করে না, অনেকে বলে না। কিছুদিন আগে এক ক্লায়েন্ট আমার কাছে এসেছিল, সে থাকে হচ্ছে তোমার বিহারের সাইডে কোনো একটা জেলার নাম বলেছিল, বাঙালি। বলছে, দিদি আমার যখন শ্বশুর মারা যায়, বোনটা বলছিল যে তখন বাড়িতে মৃত্যুর পর থেকেই মানে একদম অন্ধকার নেমে আসলো। ছেলে মেয়ের হাত পা কাটছে, মুখ কেটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে স্বামীর। এত খারাপ সময় জীবনে আমরা কেউ দেখিনি, আমরা জানতামও না। একটা বছর ওরকম করে আমরা সাফার করেছি। একদিন যখন ব্রাহ্মণকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো, একজন পণ্ডিতকে, তখন সে বলল যে তোমার বাবা কোন সময় মারা গেছে, কি সব কোন বছর ছিল, কোন মাস ছিল, কোন সময় মারা গেছে, সবকিছু উনি শুনে বের করে বলল যে তোমার বাবা তো দোষ পেয়েছে, তোমার পিতৃদোষ, বাস্তু দোষ সব খারাপ করে দিয়েছে একটা মানুষ মৃত্যুর পর। কারণ তার বাবা 2.5 পোয়া দোষ পেয়েছিল, আর তারা জানতোই না যে ব্রাহ্মণ দিয়ে কাজ করায়, তারা কোনো কিছু বলেইনি যে উনি দোষ পেয়েছেন মৃত্যুকালে। তার জন্য না বলাতে তার বাড়িতে এরকম কন্টিনিউ একটা বছর ঘটে। তারপর তারা কাটানোর পর ঠিক হয়। মানে আমাকেও এই কথা বলে, আমিও তখন বলেছিলাম, তারপর আর যোগাযোগ ছিল না। তারপর তারা বলে যে দিদি আপনি বলার পর আমরা কথা বলেছিলাম। তারপর বলে যে হ্যাঁ 2.5 পোয়া দোষ পেয়েছিল। অ্যাকচুয়ালি তারা জানতোই না যে তার শ্বশুর মারা যাওয়ার পর বাড়িতে এরকম কেন হচ্ছে। তো কেউ মারা গেলে পারে ব্রাহ্মণদের অবশ্যই ডেট সময় বলে দেখা দরকার যে যে মানুষটা মারা গেছে সে কোনো দোষ পেয়ে মরলো কিনা। যদি দোষ পেয়ে যদি মারা যায় তাহলে পারে অবশ্যই বাড়িতে ক্ষতি করবেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা কমেন্ট পড়বো, চলো। কমেন্টে তোমাদের নামগুলো পড়বো, তার আগে বলে রাখি কালকে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইভের প্রত্যেকের এমনই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেককে বলবো তোমরা টিপসটা শুনো, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা কমেন্ট পড়ি। আচ্ছা, আমাদের প্রিয়াঙ্কা দাস অ্যান্সার দিয়েছো সঠিক, নাম ছিল দীপক। যারা যারা দীপক নাম বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। তারপর পাপ্পু দে, সুদীপ রয়, তুমিও বলেছো দীপক। তারপরে আমাদের কমেন্ট করেছো বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই। আচ্ছা, আকাশ রূপসাগর বলেছো দিদি ভাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম। মর্গের মতো জায়গায় এক রাত কাটানোর ভাবনাটাই ভয় ধরিয়ে দেয়। একদম বাস্তব, বাস্তব ঘটনার সেই ভয়ের মুহূর্তগুলো আপনি যেভাবে তুলে ধরেছেন, ঘটনাটি গভীরভাবে প্রভাব ফেলেছে। আপনার দেওয়া কাল্পনিক নামটা হলো দীপক, একদম সঠিক, ঠিক বলেছো তুমি আকাশ। তারপর মৌয়া পল বলেছো ওরে বাবারে আমি ভয়ে মরি রে। একেই কনকনে শীতের রাত, তার মধ্যে আবার হাসপাতালের মর্গ। দাদা ভাইয়ের নাম ছিল দীপক, তবে তোমার ঘটনা নাইট বাল্ব জ্বালিয়ে শুনতে ভালো লাগে। ঘটনা শোনার পর থেকে আমার মুখ দিয়ে রাম 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 বেরিয়ে আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তারপরে সুকন্যা বলেছো দীপক, ঠিক বলেছো। তারপর চুমকি বিশ্বাস বলেছো চলে এলাম ঘটনা শুনতে। তারপর সন্তু দুনিয়া কমেন্ট করেছো। সুনিতা চন্দ্র বলেছো দিদি তুমি আমার নাম নাও না, নিলাম তো। আচ্ছা, হ্যাঁ আর একটা কথা আমি বলবো একটু পরেই। প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ বলেছো আঙ্কেলের নাম হলো দীপক, ওই হরার মর্গে থাকার চ্যালেঞ্জ করে অনেক বড় ভুল করলেন, আর নিয়তিটা কে শিক্ষা দিয়ে দিল। একদম, আজকের ঘটনা বেশ ভালো দিদিভাই, লাভ ইউ, লাভ ইউ টু, জয় বড় মায়ের জয়। আচ্ছা, ঝুমা চ্যাটার্জি, দেখো আমি কিন্তু তোমার নামটা নিলাম। আচ্ছা, তোমার পরিবারে চলে এলাম আমি, গত 3 দিন তোমার কমেন্ট করেছি, আমার নামটা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। সোনা বোন তুমি ভালো থেকো, সুস্থ থেকো, জয় বড় মায়ের জয়। আমি তোমার নাম কিন্তু নিয়েছি। দেখো নাম যদি আমি না পাই, মাঝে মাঝে অনেক কিন্তু কমেন্ট আসে, শো করে না, এগুলো কিছু গ্লিচ করে, কিছু প্রবলেম হয়, তখন আমি নামগুলো কি করে বলবো বলো? তোমার মতো অনেকের নাম স্কিপ করে দিই কিন্তু।
আচ্ছা, আয়ান হালদার, তারপরে শিলা চ্যাটার্জি, তারপর রূপা দে, তারপরে ফারহানা বলেছো দীপক, কিষাণু মান্না বলেছো চলে এসেছি রোজকার মতো ঘটনা শুনতে, খুব ভালো। তারপর প্রদীপ দাস বলেছো দারুণ ঘটনা। সীমা দাস মুন্না বলেছো দীপক, ঠিক বলেছো। ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছো আমি আর এখানে থাকবো না। এটা বলার সময় সোনাদি তোমার প্রতি হাসি আসছিল। যাই হোক, গল্পটা গায়ে কাটা দেওয়ার মতো মনে হয়, সত্যি যেন আমাদের চোখের সামনে ঘটছে। যাই হোক, এই নাস্তিক লোকটি তার ভণ্ড জবাব পেয়েছেন, দণ্ডর জবাব, সরি, হ্যাঁ একদম দম্বর জবাব। কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই, অহংকার করেছিল বলে ওরকম হয়েছে। আর হ্যাঁ, যখন উনি বলছিল যে আমি আর এখানে থাকবো না, আমিও অনেক ঘটনা শুনি যেগুলো কখনো কখনো গায়ের লোম একদম খাড়া হয়ে যায়। কিছু কিছু ঘটনা শুনলে হাসিও পায়, কিছু কিছু ঘটনা তো পুরোটাই অনেকে শেয়ার করে যেগুলো মনে হয় বানানো কোনো গল্প, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করি না, কারণ করলে পারে তোমরা বলবে দিদিভাই তুমি কি বলছো, এ তো কোনো ছোট বাচ্চার গল্পের বই থেকে নেওয়া পাতার লাইন। ওই জন্য বলি না। অনেকে বলে যেরকম হয়েছে ওরম হয়েছে। সন্তুর দুনিয়া বলেছো ওই দাদা ভাইয়ের নাম দীপক ছিল, একদম জলি হাসাটা দিদিভাই বলেছো দিদিভাই আজকের ঘটনাটা খুব সুন্দর ছিল, আরো বেশি ততটাই ভয়ঙ্কর ছিল। প্রশ্নের উত্তর হচ্ছে কাল্পনিক নাম দীপক, একদম। শুভঙ্কর ভাই বলেছো নাম ছিল দীপক দাদা ভাইয়ের, আর খুব ভয়ের ছিল দিদিভাই। কৃষ্ণা মুখার্জি বলেছো ইয়েলো কালারটা তোমাকে খুব সুন্দর লাগছে সোনা বোন। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের সোনা সরকার বলেছো ঘটনাটা খুব ভালো লাগলো, কিন্তু ভয়ের আমার গা কাটা দিয়ে উঠেছে। আচ্ছা, সত্যি ভয়েরই ছিল। তারপর পিঙ্কি বলেছো দীপক, দত্ত চ্যানেল বলেছো ঘটনাটা খুব ভয়ের ছিল সোনামা। আচ্ছা, বাপন সাহা বলেছো ঘটনা খুব ডেঞ্জার, শুনে খুব ভয় পেয়ে গেলাম। দাদার নাম ছিল দীপক। মোটামুটি সবাই তো সঠিক উত্তরই দিয়েছো। শ্রীঙ্খা বণিক বলেছো দেবলীনা বণিক, লাভ ইউ বনু। আচ্ছা, ও দি বলি না, আচ্ছা, লাভ ইউ বনু। আচ্ছা, এটাই তো বলেছো। কি জানি, সারাদিন না খেয়ে রয়েছে তো কি দেখছি তাও জানি না, ক্ষমা করে দিও যদি ভুলভাল বলি। হ্যাঁ, সুজাতা দাস বলেছো ঘটনাটা খুব ভয় ছিল বনু, ওনার নাম ছিল দীপক, সাথে অনেক অনেক রেড হার্ট দিয়েছো, দেখে নাও, লাল হলুদ। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছো হচ্ছে আহ একটু দেখে নি, চুমকি বিশ্বাস শুভরাত্রি সোনামন, ভালো থেকো। সোমা দাস পরিবার থেকে বলেছো বাপরে ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম। ঝুমা চ্যাটার্জি বলেছো দীপক নাম দেওয়া হয়েছিল। সুমন কান্তি মান্না বলেছো দারুণ লাগলো দিদিভাই। আচ্ছা, তারপরে জলি হাসরা দিদিভাই বলেছো বনু আজকের ঘটনাটা সত্যি খুব খুব ভয়ঙ্কর ছিল, আমি ভীষণ ভয় পেয়েছি। আজকের ঘটনাটা সব ঘটনার থেকে সেরা ছিল, দাদার নাম ছিল দীপক। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো রেখা অধিকারী দিদিভাই, ডালি দেবনাথ দিদিভাই, সুদীপ রয়, সর্দার সাউ, নীলিমা সিংহ, রুবেল মানে সরি রুবি, তারপরে নীলিমা মজুমদার, আহ কাল্পনিক নাম ছিল দীপক, তোমার নাম হচ্ছে সাহানা আপু। আচ্ছা, নিশ্চয় বাংলাদেশ থাকো, একটু বলো কমেন্টে। তারপরে কমেন্ট করেছো চৈতালি রয়, নীলু মজুমদার, তারপর কমেন্ট করেছো নকুল চন্দ্র রয় চ্যানেল, তারপর উমা ঘোষ আর প্যান্থার গেমিং ওয়াইটি। তুমি বলেছো ঘটনাটি সত্যি খুব ভয়ের ছিল, কোনোদিন চ্যালেঞ্জ নেওয়া উচিত নয়, একমাত্র ভালো কাজ ছাড়া। দাদা ভাইয়ের কাল্পনিক নাম ছিল দীপক, ভালো থেকো সোনাবোন। তোমরাও খুব ভালো থেকো, এখনের মতো আসছি, গুড নাইট, লাভ ইউ টু। দেখা হবে আগামীকাল, সোনা কথায় ঘটনা পাবে কাল দুপুর 3টে। টাটা।